আজ 3 দিন হলো আদ্র ভাইয়া পুরোপুরি সুস্থ। আমি নিজেই বারবার অথৈয়ের থেকে খোঁজ নিয়েছি উনি কেমন আছেন, কিন্তু উনি একটিবারও আমাকে ফোন দেয়নি, এমনকি অথৈয়ের কাছেও নাকি আমার কথা জিজ্ঞেস করেনি। আদ্র ভাইয়া তো এখন আমার মনের কথা জানে, তাহলে কেন দূরে সরে আছে? ঠিক আছে, উনি যখন আমার কোনো খোঁজ নিচ্ছে না তাহলে আমি কেন নিব? আমিও আর উনার খোঁজ নিব না, কথাও বলবো না। বিকেলে ব্যালকনিতে বসে কানে ইয়ারফোন গুজে গান শুনছি। হঠাৎ আমার ফোনে মেসেজ এলো। মেসেজে লেখা ছিল, টি শার্ট পরে ওড়না ছাড়া এভাবে ব্যালকনিতে দাঁড়িয়ে আছো কেন? রাস্তা দিয়ে কত লোক চলা ফেরা করে, সবার নজর তো আর ভালো নয়। এসব পোশাক শুধুমাত্র রুমে পরবে, ব্যালকনিতে আসতে হলে শরীরে ভালোভাবে ওড়না জড়িয়ে আসবে। মেসেজটি পড়ে আমার চোখ কপালে, এরকম মেসেজ কে করতে পারে? কে নজর রাখছে আমার ওপর? উফ, আমি এত বুদ্ধু কেন নাম্বার না দেখেই মেসেজ পড়ে নিলাম। নাম্বার দেখে আমি আরও অবাক হলাম। এটা তো আদ্র ভাইয়ার নাম্বার। উনি আমাকে দেখছে, কিন্তু কোথায় উনি? আমি এদিক ওদিকে তাকিয়ে উনাকে খুঁজছি, কিন্তু দেখতে পাচ্ছি না। এখন আমার ফোনটা বেজে উঠতে আদ্র ভাইয়ার নাম্বার দেখে রিসিভ করে বললাম, কোথায় আপনি? কেন গো, আমাকে খুব দেখতে ইচ্ছে করছে বুঝি? আপনাকে কেন দেখতে ইচ্ছে করবে? মেসেজটি পড়ে মনে হলো আপনি আশেপাশেই আছেন তাই। মম, আচ্ছা আরু তুমি এত বোকা কেন? ডানে বামে সামনে পেছনে তাকিয়ে আমাকে খুঁজলে, নিচে রাস্তার দিকে তো একবারও তাকালে না। রাস্তার দিকে তাকালেই তো পেয়ে যেতে আমাকে। আমি তখনই নিচে তাকালাম। আদ্র ভাইয়া শব্দ করে হেসে উঠে বলল, পাবে না এখন। শোনো, 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে এসো। রেডি হয়ে আসবো মানে কি? আমি কোথাও যাব না আপনার সাথে। আমি তো কোথাও যাওয়ার কথা বলিনি সোনা, তার আগেই বুঝে গেলে? বাহ, এখন সময় নষ্ট না করে তাড়াতাড়ি এসো। আমি বিড়বিড় করে বললাম, এই 3 দিন কোনো খবর ছিল না, এখন আসছে? বিড়বিড় করে না বলে জোরে বলো, আমিও শুনি। না থাক, এসেই বলো, আগে এসো, আমি ওয়েট করছি। আর শোনো, আন্টি যদি কিছু জিজ্ঞেস করে বলবে অথই দেখা করতে বলেছে তাই বের হচ্ছ। মিথ্যা বলবো কেন শুনি? অথই তো দেখা করতে বলেনি আমাকে। উফ, এই মেয়েকে নিয়ে কি যে করব। আরে বোকা, তুমি যদি বলো আমি আসতে বলেছি তাহলে তো ব্যাপারটা অন্যরকম দেখাবে। আমি চাই না প্রেম শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাক। আমার যে অনেক ইচ্ছে বিয়ের আগে হবু বউয়ের সাথে প্রেম করব। বাকি কথা পরে হবে, তাড়াতাড়ি এসো, টাইম 10 মিনিট। ওকে। আমি ছোট করে বলে ফোন রেখে রেডি হয়ে নিলাম। 3 দিন পর আজ ওনার সাথে কথা বলে মনটা হালকা লাগছে। আবার একটু অভিমানও হচ্ছে যে উনি কেন কথা বলেননি আমার সাথে। অথই কোচিং থেকে বের হয়ে রাস্তায় রিকশার জন্য দাঁড়িয়ে আছে। হঠাৎ কেউ পাশে বলে উঠল, আরে অথই, তুমি এখানে? এই কোচিং এ পড়ো? অথই পাশে তাকিয়ে সাদাফকে দেখে খানিকটা চমকালো, মুখে হাসি ফুটিয়ে বলল, আমি এখানে পড়ি। আপনি এখানে কেন? আপনার পরিচিত কেউ পড়ে নাকি এ কোচিংয়ে? আমার পরিচিত একটি মেয়ে পড়ে এখানে, সে এখন আমার সামনে দাঁড়িয়ে আছে। অথই ফিক করে হেসে দিল। সাদাফ অথইয়ের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, আসলে আমি এখান দিয়েই যাচ্ছিলাম, তোমাকে দেখতে পেয়ে দাঁড়ালাম। তুমি এখন বাসায় যাবে তো? আচ্ছা চলো, তোমাকে বাসায় পৌঁছে দেই। না না ভাইয়া, আপনি কেন শুধু শুধু কষ্ট করবেন? আমি চলে যেতে পারব। অথই মনে মনে চাইছে সাদাফের সাথে যেতে, কিন্তু একবার বলাতে তো যাওয়া যায় না। অথই চাইছে সাদাফ ওকে আবারও বলুক, আমি জানি তুমি যেতে পারবে। আর শোনো, আমার কোনো কষ্ট হবে না, চলো। অথই তো খুশিতে গদগদ, ওর মন চাইছে আনন্দে লাফাতে, কিন্তু এখন তো তা পারবে না। তাই নিজের খুশিটা চেপে রেখে বলল, আচ্ছা চলুন।
সাদাফ আর চোখে অথৈয়ের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। সাদাফের হাসিটা অথৈয়ের চোখ এড়াল না। অথৈ আরও এক দফা ক্রাশ খেল সাদাফের হাসি দেখে। ওর খুব ইচ্ছে করছিল সাদাফের গাল দুটো টেনে দিতে, কিন্তু সব চাওয়া তো প্রকাশ করা যায়, তার জন্য নির্দিষ্ট সময় লাগে। আদ্র ভাইয়া গাড়ি চালাচ্ছে, আমি উনার পাশে চুপটি করে মুখ ফুলিয়ে বসে আছি। আদ্র সামনে তাকিয়ে বলল, আরু সোনা, এভাবে মুখ ফুলিয়ে বসে আছো কেন? রাগ করেছ আমার ওপর? উহুম। আদ্র গাড়িটা একপাশে থামিয়ে আমার দিকে তাকিয়ে বলতে লাগল, তাহলে মুখ ফুলিয়ে রেখেছ কেন? ও, বুঝেছি, তোমার সাথে কথা বলিনি বলে অভিমান করেছ। আসলে আরও আমি তোমার সাথে কথা না বলে বুঝতে চাইছিলাম আমি তোমার প্রতি কতটা দুর্বল। কারণ এখন এই রিলেশনের সাপোর্ট একদিক থেকে নয়, দুদিক থেকেই আছে। এই জন্যই আমি সময় নিয়ে নিজেকে বুঝাতে চাইছিলাম তুমি আমার হৃদয় কতটা জুড়ে আছো। তো নিজেকে সময় দিয়ে কি বুঝলেন? বুঝলাম তোমাকে ছাড়া আমার জীবনটাই অচল। আমার অক্সিজেন তুমি। তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত ভাবতে পারবো না। তোমাকে আমার চাই, আরও অনেক ভালোবাসি তোমাকে আমি। আমি বিস্ময় চোখে চেয়ে আছি আদ্র ভাইয়ার চোখের দিকে। উনার চোখই বলে দিচ্ছে উনার বলা একটি কথাও মিথ্যে নয়। আদ্র ভাইয়া আমার দিকে একটু এগিয়ে এলো, আমার গালে হাত রেখে বলল, আরও একবার বলবে ভালোবাসি? আমি চোখ নামিয়ে বললাম, উহু, পারবো না। আদ্র ভাইয়া একটু হাসল, তারপর আমার কপালে একটা চুমু খেয়ে বলল, আচ্ছা, বলতে হবে না, সব সময় আমার পাশে থেকো তাহলেই হবে। আদ্র ভাইয়া আর আমি একটা লেকের পাড়ে পাশাপাশি বসে আছি। লেক পাড়ে বিকেলের পরিবেশটা খুবই ভালো লাগছে। মৃদু বাতাস বইছে চারিদিকে। আকাশ হালকা মেঘাচ্ছন্ন, যার কারণে এই পরন্ত বিকেলের সৌন্দর্যটা আরও বেড়ে গিয়েছে। আদ্র ভাইয়া মৃদু স্বরে ডাকল, আরু। আমি সামনের দিকে তাকিয়ে বললাম, বলুন। ভালোবাসি তোমাকে। হুম, জানি তো, কতবার বলবেন? আদ্র ভাইয়া আমার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বলবো ভালোবাসি তোমাকে। আদ্র ভাইয়ার সাথে অনেকটা সময় কাটিয়ে বাসায় ফিরলাম। আজকের বিকেলটা অনেক ভালো কেটেছে। ভালো লাগা এবং ভালোবাসার মানুষটি পাশে থাকার অনুভূতিটা সত্যিই অসাধারণ। আমি কখনো কল্পনাও করিনি আমিও প্রেমে পড়ব, ভালোবাসতে শুরু করব কাউকে। আর আদ্র ভাইয়ার কথা তো ভুলেও ভাবিনি। কি থেকে কি হয়ে গেল। জীবনটা বড়ই অদ্ভুত। অথৈ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে আর মিটমিট করে হাসছে। বিকেলের কথা মনে পড়তেই ওর চোখ চকচক করে উঠল। দ্রুত বেডের ওপর থেকে ফোন হাতে নিয়ে মুখটা গোমড়া করে ফোনটা রেখে দিল। বিকেলে সাদাফ অথৈকে বাসার সামনে নামিয়ে দিয়ে সে নিজেও নেমে দাঁড়াল। অথৈ সাদাফকে বাই বলে চলে যেতে নিলে সাদাফ ওকে ডাকল। অথৈ ঘুরে দাঁড়াতে সাদাফ একটু হেসে আমতা আমতা করে বলল, অথৈ, তোমার ফোন নাম্বারটা দেবে? তুমি না দিতে চাইলে থাক, আমি জোর করব না। অথৈ কোনো কিছু না ভেবেই বলল, নাম্বার কেন দিব না, অবশ্যই দিব। তুলুন। সাদাফ নিজের ফোনে অথৈয়ের দেওয়া নাম্বারটা তুলে নিল। তারপর অথৈয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, যখন তখন ফোন দিয়ে বিরক্ত করব কিন্তু। আমি তো বিরক্তই হতে চাই। বিড়বিড় করে বলল, কিছু বললে? কই না তো, কিছু না। আপনি ফোন দিল আমি বিরক্ত হব না, যখন তখনই ফোন দিতে পারেন। অথৈ সেই সন্ধ্যার পর থেকে অপেক্ষা করছে সাদাফের ফোনের। একটু পরপরই ফোন চেক করে হতাশ হচ্ছে। হঠাৎই অথৈয়ের ফোনের রিংটোন বেজে উঠতে অচেনা নাম্বার দেখে সাথে সাথে রিসিভ করে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আমি। সাদাফ কিছু বলার আগেই অথই বলল, আপনার এখন ফোন দেওয়ার সময় হলো? সাদাফ একটু হাসল, তারপর বলল, ফোন হাতে নিয়ে ওয়েট করছিলে নাকি হুম? অথই থমথম খেয়ে গেল, কি বলবে বুঝতে পারছে না, কিছুটা লজ্জাও পাচ্ছে, তাই চুপ করে রইল। সাদাফ বলে উঠল, কি হলো, কথা বলছো না কেন? আমি তোমাকে বিরক্ত করলাম না তো? অথই মুখ বাঁকিয়ে মনে মনে বলল, এই ব্যাটার মাথা খারাপ নাকি, আমি ওয়েট করছিলাম বুঝতে পেরেও বলছে বিরক্ত করলাম নাকি। যত সব। আমি বিরক্ত হলে ফোন রিসিভ করতাম না। কি বলবো খুঁজে পাচ্ছি না, তাই চুপ করে আছি। আপনি বলুন। সাদাফ আর অথই প্রায় অনেকক্ষণ কথা বলে ফোন রেখে দিল। অথই ফোন রেখে বেডে হাত পা ছড়িয়ে শুয়ে মুচকি হেসে বলল, সাদাফ ভাইয়ার সাথে কথা বলে এত ভালো লাগছে কেন আমার? আমি কি তাহলে সাদাফ ভাইয়ার প্রেমে পড়েছি? ওদিকে সাদাফ ফোনের দিকে তাকিয়ে বলতে লাগল, আমার মনে যা চলছে তোমার মনেও কি সেটাই চলছে অথই? তোমার মনে কি জায়গা হবে আমার? এমন সময়ও এলো আমার লাইফে, অবশেষে এই পিচ্চি মেয়েটার প্রেমে পড়লাম আমি। অথই রুমে বসে খুব মনোযোগ দিয়ে ফোনে কিছু দেখছে। আদ্র এসে ওর মাথায় টোকা মেরে বলল, পড়াশোনা বাদ দিয়ে ফোনে কি দেখছিস এত মন দিয়ে? অথই ফোনের পাওয়ারটা অফ করে হেসে বলল, আমি একটু আগেই পড়া শেষ করে উঠেছি ভাইয়া। 2 মিনিট হলো ফোন হাতে নিয়েছি। ও আচ্ছা। তবে অথই আমি কয়েকদিন ধরে একটা ব্যাপার লক্ষ্য করছি, তুই আগের মতো বই নিয়ে না থেকে ফোন নিয়েই বেশি থাকিস। কারণটা কি হুম? অথই শুকনো হাসি দিয়ে বলল, কি কারণ থাকবে ভাইয়া, তেমন কিছু না। আর আমি তো কলেজ কোচিংয়ের পড়া শেষ করেই ফোন হাতে নেই। শুধু ফোনটা হাতে নেওয়াই দেখো, তাই না পড়াটা চোখে পড়ে না। আদ্র ভাইয়া মুচকি হেসে অথইয়ের মাথায় হাত বুলিয়ে বলল, সামনে পরীক্ষা, পড়াশোনা ভালোভাবে করবি কেমন? আর যাই করিস পড়াশোনার কোনো এলোমেলো হলে খুব বকবো আমি। তুমি ভেবো না ভাইয়া, পড়াশোনা ভালোভাবেই করব, রেজাল্টও অনেক ভালো হবে দেখো তুমি। তাই যেন হয়। আদ্র ভাইয়া বেরিয়ে যেতে অথই আবারও ফোনে মনোযোগ দিল। অথই সাদাফের ফেসবুক আইডিতে ঢুকে সাদাফের সব পোস্টগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। হঠাৎ একটা পোস্টে ওর চোখ আটকে গেল। সাদাফ সে পোস্টটা করেছে আজ থেকে 6 দিন আগে। ওখানে লেখা ছিল, আমি সত্যি ভাবতে পারিনি এমন কেউ এসে আমাকে তার মায়ে জড়িয়ে নেবে। তার বয়সটা কম হলেও সে যথেষ্ট ম্যাচুয়েড। তার হাসি, তার কথা বলা, তার বাঁকা চোখে তাকানো মুগ্ধ করেছে আমাকে। আই মিস ইউ কিউট পাগলি। অথইয়ের মন খারাপ হয়ে গেল এ পোস্ট দেখে। ও মনে মনে বলল, তাহলে কি সাদাফ ভাইয়ার মনে অন্য কেউ জায়গা করে নিয়েছে? হ্যাঁ, এই লেখাগুলো তো তারই প্রমাণ দিচ্ছে। যদি তাই হয় তাহলে উনি আমার সাথে কেন কথা বলে? ধুর, মাথায় কিছুই আসছে না। আমি কি তাহলে উনাকে পাওয়ার আগেই হারিয়ে ফেলব? আজ শুক্রবার, তাই দেরি করেই ঘুম থেকে উঠলাম। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আব্বু আম্মুর সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে রুমে চলে এলাম। মাত্র ফোন হাতে নিব তখনই কেউ হুড়মুড়িয়ে রুমে ঢুকে আমাকে ঝাপটে ধরল। হঠাৎ কেউ এভাবে ধরায় আমি চমকে উঠি। ভালোভাবে তার দিকে খেয়াল করে অনেকটা অবাক হয়ে বললাম, মনি তুই? হুম আমি। কি কেমন সারপ্রাইজ দিলাম বল? সারপ্রাইজটা অনেক ভালো ছিল। কিন্তু তুই ঢাকা আসলি কবে? কই আমাকে তো বলিসনি তুই আসবি। মনিকা হেসে উঠে বলল, আরু তুই এত বুদ্ধু কেন? হ্যাঁ, তোকে যদি আগে বলতাম আমি আসব তাহলে কি এখন তোকে এভাবে চমকে দিতে পারতাম? হুম। আমি কাল রাতে এসেছি, মামার বাসায় ছিলাম, সকালে উঠেই চলে এলাম আমার জানুকে দেখতে। সত্যি আমি অনেক বেশি অবাক হয়েছি তোকে দেখে। আই মিস ইউ মনি, তোকে ছাড়া খুব একা হয়ে গিয়েছি রে। মনিকা মজা করে বলল,
একা হয়েছিস না দোকা হয়েছিস? জানি, আদ্র ভাইয়া তো আছেই, আমাকে কি আর লাগে বল। মনি তোর জায়গায় তুই আর উনার জায়গায় উনি আছে, দুজনের জায়গা পুরোই আলাদা। আদ্র ভাইয়া তো মাত্র কিছুদিন হলো আমার জীবনে এসেছে, কিন্তু তুই তুই সেই স্কুল লাইফ থেকে আমার সাথে ছিলি, কলেজেও ছিলি, শুধু এখনই নেই। জানিস মনি, ভার্সিটিতে গেলে তোকে ছাড়া ক্লাসে আমার মন একটুও বসে না, খুব মনে পড়ে তোকে। মনিকার চোখ দুটো ছলছল করে উঠল। আমি মুখে হাসি ফুটিয়ে বললাম, মনি, অনেকদিন পর আবার একসাথে হয়েছি, প্লিজ মন খারাপ করিস না। আমি আর মনিকা সারাদিন গল্প করে কাটালাম। বিকেলের দিকে ফোন হাতে নিয়ে দেখি 70+ মিস কল আর মেসেজ তো আছেই, সব আদ্র ভাইয়ার। মনিকে পেয়ে এতটাই মেতেছিলাম যে আদ্র ভাইয়ার কথা আমার একটুও মনে হয়নি। আমি আদ্র ভাইয়ার নাম্বারে ফোন দিতে ওপাশ থেকে কেটে দিল, আরও কয়েকবার ফোন দেওয়ার পরেও ধরল না। আদ্র ভাইয়া হয়তো রাগ করেছে, ফোন ধরিনি, মেসেজের রিপ্লে দেইনি বলে। আমি এখন কি করব, উনার রাগ ভাঙাবো কি করে? মনিকা রুমে এসে বলল, আরও কি হয়েছে, এভাবে বসে আছিস কেন? মনি, আদ্র ভাইয়া আমার ওপর হয়তো রাগ করেছে, এত ফোন দিচ্ছি ধরছে না। হঠাৎ রাগ কেন করবে, কি করেছিস তুই? আজ সারাদিন কথা হয়নি উনার সাথে, উনি ফোন দিয়েছে, অনেকবার মেসেজও করেছে। আমি ফোন ধরিনি, মেসেজের রিপ্লে করিনি, তাই হয়তো রাগ করেছে। বুঝেছি, শোন, তুই ভাইয়াকে আবারও ফোন দে, উনি বেশিক্ষণ রেগে থাকতে পারবে না তোর ওপর। আমি আবারও ফোন দিলাম, এখন বন্ধ পাচ্ছি উনার নাম্বার। আমার নিজের ওপরেই ভীষণ রাগ হচ্ছে, এত কেয়ারলেস কেন, আমি একটিবারও মনে করলাম না উনার কথা। রাত 10টা বাজে, আমি চুপ করে শুয়ে আছি, মনিকাও আমার পাশে বসে আছে। হঠাৎ আমার ফোন বেজে উঠতে আমি ফোন হাতে নিয়ে আদ্র ভাইয়ার নাম্বার দেখে ফোনটা বেডে রেখে দিলাম। আমার না হয় ভুল হয়েছে তা না শুনে উনি নিজেও রেগে ফোন অফ করে রাখল। এখন আবার ফোন দিচ্ছে, ধরব না আমি। আরু, ফোনটা রিসিভ কর, আদ্র ভাইয়া কল দিচ্ছে। তোর ইচ্ছে হলে তুই রিসিভ কর, আমি কথা বলবো না। আমি ব্যালকনিতে চলে এলাম, খুব রাগ হচ্ছে আমার, ইচ্ছে করছে আদ্র ভাইয়ার চুলগুলো টেনে ছিঁড়ে দিতে। বারবার ফোন আসছে, তাই মনিকা রিসিভ করে সালাম দিল। ওপাশ থেকে আদ্র ভাইয়া সালামের উত্তর নিয়ে বলল, এটা তো আরুর নাম্বার, আপনি কে বলছেন? আরু কোথায়? ভাইয়া, আমি মনিকা, আরুর ফ্রেন্ড। ও, তুমি তুমি না ঢাকার বাইরে ছিলে? কাল রাতে এসেছি আর আজ সকালে আরুদের বাসায় এসেছি। ভাইয়া, আপনি কি আরুর ওপর রাগ করেছেন ও ফোন ধরেনি বলে? আসলে ভাইয়া, আমার সাথে ওর অনেকদিন পর দেখা হয়েছে, তাই ও আমার সাথেই ছিল সারাদিন। একটু রাগ হয়েছিল, বাট এখন আর রাগ নেই। আরুর ওপর আমি রেগে থাকতে পারি না। তো মনিকা, আরু কোথায় এখন? আপনি ওর ফোন না ধরে ফোন বন্ধ করে রেখেছিলেন, তাই সেও গাল ফুলিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে আছে। মম, এখন তাহলে নিজের রাগ সাইডে রেখে ম্যাডামের রাগ ভাঙাতে হবে। রাতে ঘুমের মাঝেই অনুভব করছি আমি শূন্যে ভাসছি। কারো গরম নিঃশ্বাস পড়ছে আমার চোখে মুখে।
আস্তে আস্তে চোখ মেলে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম কি হচ্ছে আমার সাথে। চোখ মেয়ে তাকানোর কয়েক সেকেন্ডের মধ্যে বুঝতে পারলাম আমি নিজে থেকে শূন্যে ভাসছি না, কেউ আমাকে কোলে তুলে হাঁটছে। কিন্তু কে? মুহূর্তেই আমার চোখ বড় বড় হয়ে গেল। হায় আল্লাহ, এই রাতে কে আমাকে কোলে তুলে হাঁটছে? ভূত নয় তো? আমি একটু নড়ে উঠে কিছু বলতে যাব, তখনই আমাকে কোলে নেওয়া ব্যক্তিটা ফিসফিসিয়ে বলে উঠল, হুসস, আরও কোনো কথা নয়, এখন কথা বললে প্রবলেম হবে। আমি হুট করেই তার মুখের দিকে তাকালাম। এ তো আদ্র ভাইয়ার কণ্ঠ। এতক্ষণ তো ভূত ভেবে ভয়ে তাকাইনি, এখন অনেকটা আশ্চর্য হয়েছে রইলাম তার দিকে। আবছা আলোয় আদ্র ভাইয়ার মুখের দিকে তাকিয়ে আমি চোখ ফেরাতে পারছি না। উনার ঠোঁটের কোনো লেগে আছে মিষ্টি হাসি। উনার চোখজোড়া গভীরভাবে টানছে আমাকে। আমি নিজেকে হারিয়ে ফেলছি ওই চোখেতে। এ কেমন অনুভূতি হচ্ছে আমার। আদ্র ভাইয়া আমাকে ছাদে এনে নামিয়ে দিয়ে বলল, এখন যত খুশি কথা বলো, এখানে কেউ শুনবে না। আপনার সাথে আমি কোনো কথা বলবো না। আমি ছাদ থেকে নেমে যাওয়ার জন্য পা বাড়াতেই আদ্র ভাইয়া আমার হাত টেনে উনার দিকে ঘুরিয়ে কোমর জড়িয়ে বলল, রাগ তো আমি করব, তুমি কেন রাগ করে আছো? হুম, আমি তোমার ফোন কেটে দিয়েছি, তখন একটু রাগ ছিল, কিন্তু খুব অস্থির লাগছিল তোমার সাথে কথা না বলে। পরে বুঝতে পারলাম আর যাই হোক, তোমার ওপর রেগে আমি কখনোই থাকতে পারবো না। তাই বলে রাত 10টার দিকে ফোন দিবেন আপনি? সন্ধ্যার পর থেকে একটু বিজি ছিলাম, তাই ফোন দিতে পারিনি। সরি আরু সোনা। হয়েছে, ছাড়ুন, আমাকে রুমে যেতে হবে। মনি জেগে আমাকে না দেখলে খুঁজবে। মনিকা জানে তোমাকে আমি নিয়ে এসেছি, ওই তো হেল্প করলো আমাকে। তোমার যে ঘুম, আমি তো ভেবেছি আজ তোমার ঘুমই ভাঙবে না। যাই হোক, এই আরু এখনো রেগে আছো? উহুম। নিচে তাকিয়ে আছো কেন? আমার দিকে তাকিয়ে বলো, রাগ নেই তো এখন? আমি উনার মুখের দিকে তাকাতে উনি আমার কপালে টুপ করে চুমু খেল। আমি মুচকি হেসে বললাম, আপনার ওপর আমার কোনো রাগ নেই, শুধু একটু অভিমান হয়েছিল। আদ্র ভাইয়া আমাকে উনার বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল, আরু তুমি যতই বিজি থাকো না কেন, নিজের ফোনটা সব সময় কাছে রাখবে। আমার তো টেনশন হয়, বোঝো না তুমি। আজও খুব টেনশন হচ্ছিল, ভেবেছিলাম তুমি হয়তো বাইরে কোথাও গিয়েছ। পরে অথৈকে দিয়ে আন্টিকে ফোন দিয়ে জানতে পারলাম তুমি বাসায় আছো। অথৈ কলেজ থেকে বের হতেই সাদাফ ভাইয়া এসে ওর সামনে দাঁড়াল। হঠাৎ সাদাফকে দেখে অথৈ চমকে উঠল। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলল, ভাইয়া আপনি হঠাৎ এখানে কেন? সাদাফ ভাইয়া ওর কথার কোনো উত্তর না দিয়ে নিজেই প্রশ্ন করল, আমার কথা ছাড়ো, তুমি আমার ফোন ধরছ না কেন সেটা বলো। আমার সাথে কি কথা বলার ইচ্ছে নেই তোমার, নাকি বিরক্ত হও তুমি? অথৈ মাথা নিচু করে বলল, আপনাকে আমি কিছু বলতে চাচ্ছি না। এভাবে রাস্তায় দাঁড়িয়ে কথা বলাটা ভালো দেখায় না। আমি বাসায় যাব, দেরি হয়ে যাচ্ছে। অথৈ সাদাফ ভাইয়ার দিকে একবারও তাকালো না, নিচের দিকে তাকিয়ে চলে এলো সেখান থেকে। সাদাফ ভাইয়া ও অথৈকে আটকালো না, একদৃষ্টিতে তাকিয়ে রইল অথৈয়ের যাওয়ার দিকে। অথৈ বাসায় এসে ব্যাগটা রেখে ভাবতে বসল। অথৈ গালে হাত দিয়ে বেডে বসে বলতে লাগল, কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। সাদাফ ভাইয়া তো অন্য কাউকে ভালোবাসে, তার মন জুড়ে রয়েছে অন্য কেউ। হয়তো সে আমার থেকেও সুন্দর, স্মার্ট। তাহলে সাদাফ ভাইয়া আমার সাথে কথা বলে কেন? কাল থেকে ফোন ধরছি না বলে উনি আজ কলেজেও চলে এলো। কিন্তু কেন? আমাকে কি দরকার উনার? অথৈয়ের ভাবনার ছেদ ঘটিয়ে ওর ফোনটা বেজে উঠল। অথৈ ব্যাগ থেকে ফোন বের করে দেখল সাদাফ ভাইয়ার নাম্বার। অথৈ রিসিভ করবে কি করবে না তা নিয়ে দ্বিধায় পড়ে গেল।
কাল রাত থেকে সাদাফ ভাইয়ার সাথে কথা বলেনি অথই, আবার আজও সাদাফ ভাইয়াকে এভাবে এড়িয়ে চলে এলো। এখন কি বলবে, ফোন রিসিভ করে এটাই ভাবছে। ফোন বেজেই চলেছে, অথই ভাবল একবার রিসিভ করেই দেখি উনি কি বলতে চাইছে। অথই ফোন রিসিভ করে হ্যালো বলতেই সাদাফ বলে উঠল। অবশেষে ফোনটা রিসিভ করলে তাহলে। কি হয়েছে অথই, আমি কি কোনো অন্যায় করেছি? কেন কথা বলতে চাইছ না? কাল বিকেলেও তো কথা বললে, হঠাৎ রাত থেকে কি এমন হলো বলো তো? অথই কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না, শুধু বলল, আপনি কোনো অন্যায় করেননি, আমি এমনিতেই কথা বলিনি আপনার সাথে। অথই প্লিজ কথা বলা অফ করো না, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে বলতে পারো, কিন্তু এভাবে এড়িয়ে চলবে না আমাকে। আমি এড়িয়ে চললে তো আপনার কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আপনার তো কথা বলার মানুষ আছে, আপনার কিউট পাগলি, তার সাথেই কথা বলুন, আমার সাথে কথা বলে কি হবে? সাদাফ ভাইয়া অথইয়ের কথা বুঝতে না পেরে বলল। অথই কি বলছো তুমি? কে আছে আমার কথা বলার আর কিউট পাগলিটা? এটুকু বলে সাদাফ ভাইয়া থেমে গেল, তারপর কিছু একটা ভেবে মুচকি হেসে অথইকে বলল, আরিশার সাথে থেকে থেকে নিজের বুদ্ধিও হারিয়ে ফেলেছ নাকি? আমি তো জানতাম তুমি যথেষ্ট বুদ্ধিমতী, এখন তো দেখছি আমি ভুল ভেবেছি। যা দেখে এমন করছো সেটা কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে তা তো আগে যাচাই করবে, তাই না? অথই অনেকটা বোকা বনে গেল সাদাফ ভাইয়ার কথা শুনে। সাদাফ ভাইয়া মনে মনে বলতে লাগলো, আথি আমার ফেসবুকে ওই পোস্টটা দেখেই এমন করছে। ও কি ভেবেছে তা আর বুঝতে বাকি নেই আমার। তবে এই সাথে আমি আরও একটা ব্যাপার বুঝতে পারলাম, অথইয়ের মনেও আমার জন্য ফিলিংস আছে। রাতে টিভি দেখছি, আম্মু এসে আমার পাশে বসল। আমি আম্মুর দিকে একবার তাকিয়ে আবারও টিভি দেখতে লাগলাম। আরিশা, আম্মু আমার নাম বলে ডাকতেই আমি আম্মুর দিকে ঘুরে বললাম, হুম আম্মু বলো। আম্মু কিছু বলতে চেয়েও বলছে না দেখে আমি বললাম, কি হলো আম্মু, বলো কি বলবে? আরিশা, আমি বলছিলাম কি তোর তো বিয়ের বয়স হয়েছে, এখন কি বিয়েটা করতে রাজি হওয়া যায় না? আম্মু তুমি আবারও বিয়ে নিয়ে পড়লে? নতুন কোনো সম্বন্ধ পেয়েছ তাই না? বড় হয়েছিস, সম্বন্ধ তো আসবেই। তাছাড়া মেয়ে বড় হলে তাকে নিয়ে ভাবতেই হয়। নিজে যখন মা হবি তখন বুঝবি মায়েদের কত চিন্তা হয় সন্তানকে নিয়ে। আরিশা মা, শোন না, বিয়ে নিয়ে আর কোনো অমত করিস না। এখন যে ছেলের সাথে তোর বিয়ের কথা বলা হয়েছে সেই ছেলে খুবই ভালো। ঠিক তুই যেমনটা চাস সে তেমনই। আমি তো আদ্র ভাইয়াকে চাই, কিন্তু এ কথা আমি আম্মুকে কি করে বলবো? আদ্র ভাইয়া আর আমার রিলেশনটা কি সবাই মেনে নেবে? আমাদের কারণে এ দুই পরিবারের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে না তো? এই আরিশা, কি ভাবছিস, কিছু তো বল। আম্মু আমি রুমে যাচ্ছি, আর শোনো, বিয়ে নিয়ে কোনো কথা বলবে না যতদিন না আমি বলছি। আম্মুকে আর কিছু বলতে না দিয়ে আমি সামনের দিকে পা বাড়াতে আম্মু বলে উঠল, আছাদ ভাই কত খুশি মনে বিয়ের প্রপোজালটা দিয়েছে, কি বলে যে না করব। উনি নিশ্চয়ই মন খারাপ করবেন। কি আর করব, আমার মেয়েকেই তো বোঝাতে পারছি না। আম্মুর মুখে আছাদ আঙ্কেলের কথা শুনে আমি ধপ করে দাঁড়িয়ে পড়লাম। আছাদ আঙ্কেল প্রপোজাল দিয়েছে মানে? কিছুই তো বুঝতে পারছি না। আমি ঘুরে আম্মুর সামনে গিয়ে বললাম, আম্মু আছাদ আঙ্কেল কার সাথে বিয়ের প্রপোজাল দিয়েছে? আম্মু উঠে দাঁড়িয়ে রাগীভাবে বলল, বিয়ে তো করবি না বলেছিস, তাহলে আর জেনে লাভ কি? জানতে হবে না। আম্মু চলে গেল। থ মেরে দাঁড়িয়ে ভাবছি আছাদ আঙ্কেল কার সাথে আমার বিয়ের কথা বলেছে। আম্মুও তো কিছু না বলে রেগে চলে গেল, এখন আমি জানব কার থেকে? অথইয়ের কাছে জিজ্ঞেস করব? না হো জানবে কি করে? উমম কার থেকে শুনব?
আচ্ছা, আদ্র ভাইয়ার সাথে আমার বিয়ের কথা বলেনি তো? ধুর, কি ভাবছি আমি, যদি তাই হতো তাহলে তো আদ্র ভাইয়া বলতো আমাকে। রাত 9টার দিকে আদ্র ভাইয়া বাসায় ফিরল, সাথে সাদাফ ভাইয়াও এসেছে। সাদাফের আসার একমাত্র কারণ হল অথই। অথই সাদাফ ভাইয়ার সাথে কথা বলছে না ঠিক করে, সেটা সাদাফ ভাইয়া মানতে পারছে না। তাই সে ঠিক করেছে অথইকে আজই মনের কথা বলবে। আদ্র ভাইয়ার মায়ের মাথা ধরেছে, উনি নিজের রুমে শুয়ে আছে। উনি অথইকে বলল আদ্র ভাইয়াদের খেতে দিতে। অথই চাইছিল না সাদাফ ভাইয়ার সামনে যেতে, কিন্তু এখন তো যেতেই হবে। অথই আদ্র আর সাদাফ ভাইয়াকে খেতে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। আদ্র ভাইয়া ওকে খেতে বললে খেলো, না বলেছে খেতে ইচ্ছে করছে না। সাদাফ ভাইয়া একটু খেয়ে উঠে গেল, অথই কিছু খায়নি, সে কি করে খাবে। আদ্র ভাইয়া খাওয়া শেষ করে আন্টির রুমে গেল। সাদাফ ভাইয়া আদ্রর রুমে গিয়ে বসে ভাবছে অথইকে কিভাবে বলবে। অথই নিজের রুমে গিয়ে রাগে ফুঁসছে আর বলছে, এই লোকটা কেন এসেছে হুম। এমনিতে জলে মরছি, তার ওপর এসে আমার জ্বালাটা আরো বাড়িয়ে দিয়েছে। আমিই বা কেমন বোকা এমন একজনকে ভালো লাগলো যার কিনা গার্লফ্রেন্ড আছে। কে বলেছে আমার গার্লফ্রেন্ড আছে? অথই চমকে উঠে দরজার দিকে তাকিয়ে দেখল সাদাফ ভাইয়া দাঁড়িয়ে আছে, আর তার ঠোঁটে লেগে আছে মিষ্টি হাসি, যা দেখেই অথই ফিদা। অথই হাঁ করে সাদাফ ভাইয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, উফ, আমি তো এই ছেলেটার হাসিতে ক্রাশ খেতে খেতে শহীদ হয়ে যাব। অথই স্বাভাবিক হয়ে রাগী স্বরে বলল, কাউকে বলতে হবে কেন? আমি কি কিছু বুঝি না নাকি? আপনি এ সময়ে আমার রুমে কেন এসেছেন? কথা বলতে এসেছি। সাদাফ ভাইয়া এক পা সামনে এগোতেই অথই পিছিয়ে গেল, আমতা আমতা করে বলল, ভাইয়া আপনি এভাবে এগোচ্ছেন কেন? কথা তো পরেও বলতে পারবেন। প্লিজ আপনি যান, এখন কেউ দেখলে প্রবলেম হবে। হুম যাব তো, তোমার রুমে আমি থাকতে আসিনি, যখন সময় হবে তখনই এ রুমে থাকার চিন্তাভাবনা করব। অথই চোখ বড় বড় করে বলল, সময় হলে থাকবেন মানে? মানেটা সিম্পল। তোমার আমার সম্পর্ক তো আর এমন থাকবে না, আজকের পর থেকে আমাদের রিলেশনের পরিবর্তন ঘটবে। তারপর কি? সাদাফ ভাইয়া অথইয়ের কাছে এসে দাঁড়াল। অথই সাদাফ ভাইয়াকে এত কাছে দেখে চোখ মুখ খিচে বলল, কি করছেন আপনি? প্লিজ দূরে গিয়ে দাঁড়ান। অথইয়ের ভয়ার্থ মুখ দেখে সাদাফ ভাইয়া হেসে ফেলল। কেমন বাচ্চাদের মতো ফেস করে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। সাদাফ ভাইয়া মনে মনে বলছে, অথি তুমি সত্যি অনেক কিউট, আমার কিউট পিচ্চিটা। সাদাফ ভাইয়া অথইয়ে কপালে পড়ে থাকা ছোট চুলগুলো ফু দিয়ে সরিয়ে লো ভয়ে যে বলল, আই লাভ ইউ কিউট পাগলি। ধপ করে চোখ খুলল অথই। সাদাফ ভাইয়ার মুখে আই লাভ ইউ শুনে ও যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। একদৃষ্টিতে তাকিয়ে আছে সাদাফ ভাইয়ার দিকে। সাদাফ ভাইয়া অথইয়ের চোখের দিকে তাকিয়ে এক হাত অথইয়ের গালে রাখল। হাতের স্পর্শে কিছুটা কেঁপে উঠল অথই। সাদাফ ভাইয়া মুচকি হেসে বলতে লাগল, অবাক হচ্ছ তাই না? হুম, অবাক হওয়ারই কথা। আমি সত্যি তোমাকে ভালোবাসি অথই। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। আর এটাও জানি আমার পোস্টটা দেখে তুমি ভেবে নিয়েছ আমার লাইফে অন্য কোনো মেয়ে আছে। ওটা তোমার ভুল ধারণা। আমার লাইফে এই প্রথম কোনো মেয়েকে ভালো লেগেছে এবং তাকেই ভালোবাসি, সে হচ্ছ তুমি। ওই পোস্টে যার কথা লেখা ছিল সে আর কেউ নয়, তুমি ছিলে। তুমিই তো আমার কিউট পাগলি। জানো অথই, মাঝে মাঝে নিজেই অবাক হই তোমার মতো একটা পিচ্চি মেয়ের প্রেমে পড়েছি বলে। অথই বিস্ময় চোখে তাকিয়ে আছে সাদাফ ভাইয়ার দিকে। ওর চোখে পানি ছলছল করছে। সাদাফ ও যে ওকে ভালোবাসে এটা ও বিশ্বাসই করতে পারছে না।
অথয়ের কেবলই মনে হচ্ছে সবটা হয়তো স্বপ্ন। সাদাফ ভাইয়ার বলা প্রতিটি কথা এখনো অথয়ের কানে বাজছে। আদ্র ভাইয়া রুমে এসে সাদাফ ভাইয়াকে পেল না। উনি ভাবল সাদাফ হয়তো ছাদে গিয়েছে। এদিকে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি আদ্র ভাইয়া ফোনের। আমি কয়েকবার ফোন দিয়েছি, উনি ধরেনি, হয়তো বিজি ছিল। ফোনটা হাতে নিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ালাম। একটু পর ফোন বেজে উঠল। আদ্র ভাইয়া ফোন করেছে দেখে আমার মুখে হাসি ফুটে উঠল। আমি ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল, একবার রিং হতেই রিসিভ হল। তুমি ফোন হাতে নিয়ে বসেছিলে বুঝি? হুমম, ছিলাম তো। কখন থেকে আপনার ফোনের অপেক্ষা করছি, কিন্তু আপনার কোনো খবরই নেই। আমার আরু সোনা আমাকে এতটা মিস করে। দূরে থেকে আর বেশি দিন মিস করতে হবে না আমাকে। শীঘ্রই কাছে আনার ব্যবস্থা করছি। কিভাবে আবার বিয়ে করে কাছে নিয়ে আসব? খুব তাড়াতাড়ি তোমাকে আমার কাছে নিয়ে আসব। আমিও যে অনেক মিস করি তোমায়। হুমম, শুনুন না, আপনাকে কিছু বলার ছিল। হ্যাঁ বলো না, কি বলবে? আম্মু বলছিল আজও নাকি আমার বিয়ের প্রপোজাল এসেছে, আর সেটা নাকি আপনার বাবা এনেছে। আদ্র একটু চিন্তুইত স্বরে বলল, কি বলো আরু? বাবা বিয়ের প্রপোজাল দিয়েছে? কার সাথে? ছেলের নাম কি? কি করে? আমি কিছুই জানি না। আমি আম্মুকে বলেছি বিয়ে করব না, তার জন্য আম্মু রেগে আর কিছু বলেনি। আদ্র মনে মনে বলল, বাবাও তো চায় আরুকে আমার সাথে বিয়ে দিতে। আচ্ছা, বাবা কোনোভাবে আমার সাথে আরুর বিয়ের কথা বলেনি তো? যদি তাই হয় তাহলে আমাকে কেন বলল না? নাকি অন্য কারো সাথে? না, আরু শুধু আমার, ওকে আমি অন্য কারো হতে দেব না। বাবার সাথে কথা বলে জানতে হবে আসল ব্যাপারটা কি। আরু, আমি পরে কথা বলছি তোমার সাথে। বাবার সাথে আগে কথা বলতে হবে। আদ্র ভাইয়া ফোন কেটে দিল। উনি উনার বাবার সাথে কি কথা বলবে? আমার মাথায় তো সব গোলমাল পাকিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত কি যে হবে? আমি কি আম্মুর কাছে জিজ্ঞেস করব কিছু? না থাক, আগে দেখি আদ্র ভাইয়া কি বলে। রোদের আলো চোখে পড়তেই পিটপিট করে চোখ খুলে তাকালাম। আড়মোড়া ভেঙে উঠে বসে চুলগুলো হাত খোপা করে বেড থেকে নামতে গিয়ে মনে পড়ল আদ্র ভাইয়ার কথা। রাতে উনার ফোনের অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেও পারিনি। আদ্র ভাইয়াও কি ফোন দেয়নি নাকি দিয়েছে আমি টের পাইনি। বালিশের পাশ থেকে ফোন হাতে নিয়ে দেখলাম রাত 12টার পর 3টা মিস কল আদ্র ভাইয়ার। তাহলে আমি কেন বুঝতে পারলাম না? ফোন ও তো সাইলেন্ট করা নয়। এত গভীর ঘুম ঘুমিয়েছি আমি। আদ্র ভাইয়া একটা মেসেজও দিয়েছে, আরু তুমি হয়তো ঘুমিয়ে পড়েছ, ঠিক আছে ঘুমাও, কাল কথা হবে। লাভ ইউ। মেসেজটি দেখে মৃদু হাসলাম, তারপর রোজ সকালের মতো উনাকে গুড মর্নিং লিখে মেসেজ সেন্ড করে ফ্রেশ হতে গেলাম। নিচে নামতেই দেখলাম আব্বু সোফায় বসে নিউজপেপার পড়ছে। আমি আব্বুর পাশে গিয়ে বসে বললাম, গুড মর্নিং আব্বু। আব্বু পেপার থেকে চোখ তুলে আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, হুম গুড মর্নিং মামনি। আজ নিজে থেকেই উঠলে যে? অন্যান্য দিনে তো তোমার আম্মু না ডাকলে তোমার ঘুমই ভাঙে না। আব্বু, আমি এখন থেকে ঠিক করেছি আমি একাই উঠব। রোজ রোজ আম্মু আমাকে ডেকে তোলে, এতে তো আম্মুর ও কষ্ট হয় বলো। আম্মু আব্বুকে চা দিয়ে বলল, বাহ, মায়ের কষ্টটা বুঝিস তাহলে? কেন বুঝবো না বলো তো আম্মু? সন্তানরা যদি মায়ের কষ্ট না বোঝে তাহলে কে বুঝবে বলো? আব্বু আমার মাথায় হাত বুলিয়ে বলল, অনু দেখেছ আমাদের মেয়ে কত বড় হয়ে গিয়েছে, কি সুন্দর করে গুছিয়ে কথা বলতে শিখেছে। আম্মু কিছুটা রাগী স্বরে বলল, হুম অনেক বড় হয়েছে, তার জন্যই তো আমাদের মতে সে চলছে না। এই তোমার আশকারা পেয়ে পেয়ে মেয়েটা এমন হয়েছে।
সব সময় নিজের ইচ্ছে জেদ এগুলোকেই বড় করে দেখে। আম্মু হনহন করে চলে গেল। আমি আব্বুর দিকে তাকিয়ে বললাম, আম্মুর কি হলো বলো তো, এভাবে কথা বলল কেন? আমি কি করেছি? কিছুই করনি মামনি। তুমি বিয়ের জন্য রাজি হচ্ছ না তাই তোমার আম্মু রেগে আছে। অবশ্য তোমার আম্মুর রাগের কারণও আছে। সব সময় তো আর ভালো ছেলে ভালো পরিবার পাওয়া যায় না, তাই রেগে আছে। এমন চেনা জানা পরিবারে তোমাকে বিয়ে দিতে পারলে আমারও ভালো লাগতো। তাছাড়া ছেলেও খারাপ নয়। যাই হোক, তুমি না চাইলে কেউ তোমাকে জোর করবে না। তবে তুমি একটু ভাবো, তারপর জানাও আমাকে। আমি আছাদকে এখনো কিছু বলিনি, তুমি যা বলবে সেটা শুনে আমি ওকে হ্যাঁ বা না বলবো। সারা রুমে এদিক ওদিকে পায়চারি করছি, রাগে আমার মাথাটা ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে ওই আদ্রর গলা টিপে মারতে। কত বড় সাহস আমাকে বলে পরিবারের পছন্দ মতো বিয়ে করে নিতে। উনি নাকি আমাকে অনেক ভালোবাসে, কোথায় গেল সে ভালোবাসা যে অন্য কাউকে বিয়ে করতে বলছে? আমাকে ভালোবাসা দেখিয়ে উনি দূরে সরে যেতে চাইবে আর আমি মেনে নিব না? কখনোই না। আমি এক্ষুনি গিয়ে আব্বুকে বলবো আদ্রকে আমি ভালোবাসি আর উনাকেই বিয়ে করব। কিছুক্ষণ আগে আমি রুমে এসে দেখি ফোন বাজছে। ফোন হাতে নিয়ে আদ্র ভাইয়ার নাম্বার দেখে আমার মন খারাপ কিছুটা দূর হল। আমি খুশি মনেই রিসিভ করে একটু কথা বলার পর জিজ্ঞেস করলাম, আঙ্কেলের সাথে কি কথা হলো? উনি একটু চুপ থেকে বলল, আরু তুমি তোমার আব্বু আম্মুর পছন্দ করা ছেলেকে বিয়ে করো, এতে তুমি ভালো থাকবে আর তোমার আব্বু আম্মুও। আমার বাবা যার সাথে তোমার বিয়ের কথা বলেছে তাকে তোমার পছন্দ হবেই। আর শোনো, সে ছেলেটিও কিন্তু তোমাকে বিয়ে করতে চায়। আমি কয়েক সেকেন্ড চুপ থেকে ভাবতে লাগলাম, আদ্র ভাইয়া এ কথা কিভাবে বলছে? উনি না আমাকে ভালোবাসে বিয়ে করতে চায়, তাহলে কেন বলছে অন্য ছেলেকে বিয়ে করে নিতে? উনি নিশ্চয়ই মজা করছে। আমি বড় করে শ্বাস ফেলে বললাম, এসব আপনি কি বলছেন? আপনি মজা করছেন তাই না? আরও আমি মজা করছি না, এরকম ব্যাপার নিয়ে তোমার সাথে আমি মজা কেন করব? আমি তো তোমার ভালো চাই তাই বলছি। থাক, আপনাকে আর কিছু বলতে হবে না, ফোন রাখুন। আদ্র ভাইয়া জোরে হেসে উঠল। উনার হাসির শব্দ শুনে আমি অবাক, সাথে প্রচণ্ড রাগও হচ্ছে। এদিকে আমার বুকের ভিতরে তোলপাড় শুরু হয়ে গিয়েছে আর উনি হাসছে। এমন একটা মুহূর্তে কি করে হাসছে উনি? রেগে আমি ফোন কেটে দিলাম। উনি তারপর কয়েকবার কল দিয়েছে, আমি কেটে ফোন অফ করে রেখেছি। বিকেলে ছাদের এক কোণে দাঁড়িয়ে আছি, মনটা ভীষণ খারাপ। আব্বুকে আদ্র ভাইয়ার কথা বলতে চেয়েও পারিনি। আদ্র ভাইয়ার ওপর রাগ করে শুধু বলেছি, তোমাদের যা ভালো মনে হয় করো। তখন আদ্র ভাইয়ার ওপর রাগ করলেও এখন তা মন খারাপে পরিণত হয়েছে। উনি কি করে পারল আমার ইমোশন নিয়ে খেলতে? আমি তো নিজে থেকে যাইনি, উনিই তো ভালোবেসে আমাকে টেনে নিয়েছিল। তাহলে হঠাৎ এমন কেন করছে আর উনি এতটা স্বাভাবিক আছে কি করে? এসব কথা ভাবতে ভাবতে গাড়ির হর্ন শুনে নিচে গেটের দিকে তাকালাম। একটা গাড়ি আমাদের বাসায় ঢুকছে। গাড়িটা আমার খুব চেনা, এটা আদ্র ভাইয়াদের গাড়ি। হয়তো আঙ্কেল এসেছে। আমি ছাদের দরজাটা আটকে দিয়ে ছাদেই দাঁড়িয়ে রইলাম। এই মুহূর্তে আমাকে কেউ বিরক্ত করুন সেটা আমি চাই না। ছাদের দরজা ভেতর থেকে কেউ জোরে জোরে নক করছে। আমি না খুলে আগের মতোই দাঁড়িয়ে রইলাম। একটু পর অথইয়ের গলার আওয়াজ শুনতে পেলাম, আরিশা আপু দরজা খোলো। ছাদে এসে দরজা আটকেছ কেন? আপু শুনছ, তুমি খোলো না দরজাটা। ও তাহলে আঙ্কেল একা আসেনি, অথইও এসেছে। হঠাৎ অথই কেন এলো? আমি গিয়ে দরজা খুলতেই অথইয়ের হাসি মুখটা দেখে একটু হাসার চেষ্টা করে বললাম, অথই হঠাৎ কি মনে করে এলি?
এমনিতে তো আসতে বললে আসিস না। এসেছি, তার বিশেষ কারণ আছে। আমি একা আসিনি, বাবা মা ভাইয়াও এসেছে। নিচে চলো, মা তোমাকে ডাকছে। আমার বুকের ভেতরটা ধক করে উঠল আদ্র এসেছে শুনে। এমনিতে কষ্ট পাচ্ছি, উনি আবার কি করতে এসেছে? এই আপু, কি ভাবছ? তোমার মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? ও কিছু না, চল। অথই আমার দিকে তাকিয়ে মুখ টিপে হাসল। ওর হাসিটা স্বাভাবিক মনে হল না। এর পেছনে কোনো কারণ অবশ্যই আছে। নিচে এসে আঙ্কেল আন্টির সাথে কথা বললাম, কিন্তু আদ্র ভাইয়াকে দেখছি না। অথই তো বলল ভাইয়া এসেছে। তাহলে কোথায় উনি? এখানে তো নেই। যতই রাগ করি না কেন, আমার চোখ দুটো যে উনাকেই খুঁজছে। আন্টি আমার হাত ধরে নিজের পাশে বসিয়ে বলল, আরিশা, তুই নাকি বিয়ের জন্য রাজি হচ্ছিস না? তুই যদি এখনই বিয়ে করতে না চাস, আমরা বা তোর আব্বু আম্মু কেউ জোর করব না। তবে আমরা তোকে আজ আংটি পরিয়ে রাখতে চাই। তুই কিন্তু এতে বাধা দিবি না। আমার হবু বৌমার কাছে এটা তো আশা করতেই পারি, তাই না? আমি আন্টির দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছি। আন্টি কি বলছে এসব? আংটি পরাবে মানে কি? আর আন্টি আমাকে হবু বৌমা বলছে কেন? হঠাৎই আমার চোখ দুটো বড় বড় হয়ে গেল। ও মাই গড! তার মানে আদ্র ভাইয়ার সাথে আমার রিলেশনের ব্যাপারটা উনারা জানে। উনার সাথেই বিয়ের কথা বলেছে। আন্টির কথা শুনে তো তাই মনে হচ্ছে। এজন্যই কি তাহলে আদ্র ভাইয়া এতটা স্বাভাবিক বিহেভ করছিল? অথই পাশে থেকে বলে উঠল, ওহো মা, এটা কি করলে তুমি? আরিশা আপুকে বলে দিল, আমি আর ভাইয়া যে তোমাকে কতবার বললাম আরিশা আপুকে আগেই কিছু বুঝতে দিও না। আর তুমি কি করলে? আমাদের প্ল্যানে পানি ঢেলে দিল। ধেত! রাখো তোদের প্ল্যান। বলতে তো হতোই, আগে বললে কি আর পরে বললেই বা কি? তুই গিয়ে দেখতো আদ্র বাইরে কি করছে, ভেতরে আসতে বল ওকে। এবার আমার কাছে সবটা ক্লিয়ার। আঙ্কেল তাহলে আদ্র ভাইয়ার সাথে বিয়ের প্রপোজাল দিয়েছে? উফ, আমিও না। আম্মুর কাছে থেকে সবটা আগে শুনলে কি আর এরকম টেনশনে থাকা লাগত? অথই কি বলল? দুই ভাইবোনে মিলে প্ল্যান করেছে, তাই না? করাচ্ছি তোমাদের প্ল্যান, এবার দেখো আমি কি করি। আদ্র ভাইয়া নিজেকে খুব চালাক ভাবে, তাই না? এবার দেখবে এই আরিশা কি করে। হুহ! আম্মু আমাকে রুমে এনে মৃদু হেসে আমার কপালে চুমু খেয়ে বলল, আরিশা, তুই আগে বলিসনি কেন তুই আর আদ্র দুজন দুজনকে ভালোবাসিস? কাল তো আছাদ ভাই আদ্রর সাথেই তোর বিয়ের কথা বলেছে। কিন্তু তুই তো আমার কোনো কথা না শুনে বলে দিলই বিয়ে করবি না। এখনো কি বলবি বিয়ে করবি না? আমি আম্মুর কথার কি উত্তর দিব বুঝতে পারছি না। তাই কোনো উত্তর না দিয়ে চলে এলাম সেখান থেকে। অথই উপরে আমার রুমের দিকে আসতে নিলে কেউ ওর হাত ধরে একপাশে নিয়ে গেল। অথই একটু চমকে উঠে তার মুখের দিকে তাকিয়ে দেখল সাদাফ ভাইয়া। অথই বলল, আপনি? হুম আমি। তোমার কি মনে হয় আমি ছাড়া অন্য কেউ তোমার হাত ধরার সাহস পাবে? পেতেও পারে। আপনি আমাকে এভাবে নিয়ে এলেন কেন? কেই যদি দেখে ফেলত? দেখে তো নি। সাদাফ ভাইয়া অথইয়ের মুখের দিকে তাকিয়ে বলল, আজ আমার পিচ্ছিটাকে এত সুন্দর লাগছে কেন? হুম, অন্য সব দিনের থেকে আলাদা দেখাচ্ছে। ভাইয়ের বিয়ে পাকা করতে এসে নিজেরটাও পাকা করে নেওয়ার প্ল্যান আছে নাকি? নিজেরটা পাকা করব মানেটা কি? হ্যাঁ, মানেটা হলো এই এত সুন্দর লুকে এসে আমার মাথা ঘুরিয়ে দিচ্ছ। বলা তো যায় না, আমিও কখন সবার সামনে মুখ ফসকে বলে ফেলব এই পিচ্ছিটাকে আমি বিয়ে করতে চাই। অথই খানিকটা লজ্জা পেল, তারপর সাদাফ ভাইয়ার থেকে একটু দূরে গিয়ে বলল, তখন থেকে পিচ্ছি পিচ্ছি করছেন? আমি মোটেও পিচ্ছি নই। হুম।
আর শুনুন, এখনই বিয়ের কথা বলে লাভ নেই ওকে। তো কখন বলবো শুনি? জানি না। অথই দৌড়ে চলে গেল। সেখান থেকে সাদাফ ভাইয়া মুচকি হেসে বলল, অথই তুমি সত্যি এখনো পিচ্ছি আছো? আগে বড় হও, তারপর বিয়ের কথা ভাবব। আমি তো জাস্ট মজা করে বলেছি। ইস, তাতেই কেমন লজ্জা পেল মেয়েটা। অথই এত কিউট কেন? তুমি ইচ্ছে করে সব সময় তোমাকে নিজের কাছে রাখি, কিন্তু এখনই তো সেটা সম্ভব নয়। আমি নির্দিষ্ট সময়ের অপেক্ষায় থাকব। মাথা নিচু করে বেডের ওপর বসে আছি। আমার পাশে বসে আছে সাদাফ ভাইয়া, আর আমার সামনে চোখ মুখ লাল করে আদ্র ভাইয়া দাঁড়িয়ে আছে। আমার দিকে যেভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে উনি আমাকে চোখ দিয়েই গিলে খাবে। ভয় আমার গলা শুকিয়ে আসছে। সাদাফ ভাইয়া বলে উঠল, আরিশা, তুই তো আদ্রকে ভালোবাসিস, তাহলে কেন বলেছিস ওকে বিয়ে করবি না? তাছাড়া তোকে তো বলাই হয়েছে এখন তোকে বিয়ের জন্য কেউ জোর করবে না। জাস্ট কথাবার্তা বলে আংটি পরিয়ে রাখবে। এতে প্রবলেম কোথায়? আমি চোখ তুলে আদ্র ভাইয়ার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিলাম। উনার রাগী চোখজোড়া দেখে আমি শেষ। বিয়ে করব না বলেছি বলে এত রাগ? নিজে যখন সবটা জেনেও আমাকে না বলে কষ্ট দিল, সেটা কিছু না, তাই না? বিয়ে তো আমি আপনাকেই করব মিস্টার আদ্র। আমাকে যেটুকু জ্বালিয়েছেন সেটুকু আগে নিজে জলে নিন, তারপর তো হ্যাঁ বলবো। শুধু আংটি পরানো কেন, আমি বিয়ে করতেও রাজি আছি, তবে তার আগে আপনার প্ল্যান করার স্বাদটা মিটিয়ে দেই। আরিশা, চুপ করে আছিস কেন? কিছু তো বল। মামা মামি, আদ্রর মা বাবা কতটা কষ্ট পেয়েছে জানিস? আদ্রর মা বাবা অনেকটা আশা নিয়ে এসেছিল, আর তুই কি করলি? সবার সামনে বললি আদ্রকে বিয়ে করবি না। আমি তো জানি তুই ওকে কতটা ভালোবাসিস, তাহলে কেন না করলি বল? চুপ করে থাকবি না আরিশা, ক্লিয়ার করে বল, কি চাস তুই? উফ, আমার মাথাটা পুরো হ্যাং হয়ে যাচ্ছে। এ তো দেখছি নিজেই ফেসে যাচ্ছি, সবাই আমাকেই ভুল বুঝবে এখন। আচ্ছা, আমি আসলেই কি কোনো ভুল করেছি? আমি তো ভেবেছিলাম বিয়েতে অমত করলে আদ্র ভাইয়া আমাকে সরি বলবে, আমাকে মানানোর চেষ্টা করবে। কিন্তু হলো আমার ভাবনার পুরো উল্টোটা। আদ্র ভাইয়া আমাকে সরি বলবে তো দূরের কথা, শরীর উচ্চারণ করেনি। সে তো নিজেই রেগে বোম হয়ে আছে, যে কোনো মুহূর্তে বোম ব্লাস্ট হতে পারে। আদ্র এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ছিল। আমি কিছু বলছি না দেখে গম্ভীর গলায় সাদাফ ভাইয়াকে বলল, সাদাফ, তুই বাইরে যা, ওকে কিভাবে কথা বলাতে হয় সেটা আমি দেখছি। এই রে, কি হবে এবার? বোম ব্লাস্ট হবে নাকি? উনি সাদাফ ভাইয়াকে বাইরে যেতে বলছে কেন? মারবে না তো আমাকে? আমি করুণ দৃষ্টিতে আদ্র ভাইয়ার দিকে তাকিয়ে তারপর সাদাফ ভাইয়ার দিকে তাকালাম। সাদাফ ভাইয়া আমার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বলল, এবার অন্তত চুপ করে থাকিস না, তা না হলে কি হবে সেটা তুই বুঝতেই পারছিস। কোনো ঝামেলা না করে দুজনে মিটিয়ে নিস। সাদাফ ভাইয়া বেরিয়ে যেতে আদ্র ভাইয়া দরজা আটকে আমার সামনে এসে দাঁড়াল। আমি উনার দিকে তাকাতেই উনি আমার হাত ধরে দাঁড় করিয়ে আমার আরও কাছে এসে দাঁড়াল। আদ্র ভাইয়া কি করতে চাইছে বুঝতে পারছি না। আমি নিচে তাকিয়ে আছি। আদ্র ভাইয়া রাগী স্বরে বলে উঠল, খুব সাহস বেড়ে গেছে তোমার, তাই না? আমাকে বিয়ে করবে না বলেছ? তবে তুমি যাই বলো না কেন, বিয়ে তো তোমার আমার সাথেই হবে। তুমি না চাইলেও হবে, বুঝেছ তুমি? আমি হাসব না কাঁদব বুঝে উঠতে পারছি না। আদ্র ভাইয়া ঠিকই বলে, আমি সত্যিই বোকা, তা না হলে এমন কাজ করি? প্রবাদে আছে, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আমারও এখন তেমনই অবস্থা, কাজ করে তারপর ভাবছি। সরি শুনতে চেয়ে এখন দেখছি আমাকেই শরীর বন্যা বইয়ে দিতে হবে। তা না হলে এই হনুমানটার রাগ কমবে না। আব্বু আম্মু, আঙ্কেল আন্টি আর অথই সবাই গম্ভীর মুখে বসে আছে।
আম্মু আন্টিকে বলল, আপা আপনি না বললেন আরিশা আদ্রকে ভালোবাসে, তাহলে আরিশা বিয়ে করবে না কেন বলল? অনু কি বলবো বলো তো, আরিশা হঠাৎ এমন কথা কেন বলল বুঝতে পারছি না। আদ্র তো কাল রাতেও বলল আরিশা আদ্রকে ভালোবাসে। সাদাফ ভাইয়া নিচে এসে সবাইকে উদ্দেশ্য করে বলল, এত টেনশনের কোনো কারণ নেই, আপনারা কিছুক্ষণ ওয়েট করুন, সব ঠিক হয়ে যাবে। আসলে আমার মনে হচ্ছে আদ্র এবং আরিশার মাঝে কোনো ব্যাপার নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছে, তাই আরিশা রেগে এমনটা করেছে। আব্বু বলল, সাদাফ তুই এত শিওর কি করে ওদের মাঝে ভুল বুঝাবুঝির কারণে আরিশা বিয়ের জন্য না করেছে? মামা আদ্র আমার বন্ধু নয়, ভাইয়ের মতো, আর আরিশা আমার বোন। ওদের রিলেশন খুব বেশি দিনের নয়, অল্প কিছু দিনের। আর আমি প্রথম থেকেই সব জানি, একটু হলেও তো বুঝতে পারি ওদেরকে আমি। সাদাফ ভাইয়া সোফায় অথইয়ের পাশে বসল। অথই ভাইয়ার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে আস্তে করে বলল, সবাই আছে এখানে, আপনি আর জায়গা পেলেন না বসার, আমার পাশেই বসতে হলো। তোমার পাশে জায়গা রেখে আমি অন্য কোথাও কেন বসব হুম? অথই আর কিছু বলল না, সবার সামনে এভাবে ফিসফিসিয়ে কথা বললে সন্দেহ করবে। অথই চাইছে না ওদের ব্যাপারটা নিয়ে এখনই কোনো কথা হোক। আব্বু আর আঙ্কেল উঠে বাইরে গেল। আম্মু আন্টিকে নিয়ে রুমে গিয়েছে। সাদাফ ভাইয়া আর অথই একা আছে। অথই বিরক্ত নিয়ে বলল, আরিশা আপুর সমস্যাটা কি সেটাই তো বুঝতে পারছি না। আর কতক্ষণ ওয়েট করতে হবে কে জানে। ধুর, ভালো লাগছে না, আমি বরং গিয়ে দেখে আসি। সাদাফ ভাইয়া অথইয়ের হাত ধরে বসিয়ে দিয়ে বলল, তোমাকে যেতে হবে না, চুপচাপ এখানে বসে থাকো। প্রায় 10 মিনিট হলো চুপ করে দাঁড়িয়ে আছি, আদ্র ভাইয়া ও কিছু বলছে না। উনার দিকে আর চোখে তাকিয়ে তেমন কিছুই বুঝতে পারছি না। আদ্র ভাইয়া আমার সামনে এসে উনার হাত আমার গালে রেখে নরম স্বরে বলল, আরু কেন এমন করছো তুমি? আমি কি কোনো ভুল করেছি বলো আমায়? বাবা মাও চায় তোমাকে বউ করে নিতে, তুমি তাদের আশাও ভেঙে দেবে? আমার যে কষ্ট হচ্ছে আরু, বুকে চিন চিন ব্যথা অনুভব করছি আমি। প্লিজ আরু কথা বলো। আদ্র ভাইয়ার গলা কাঁপছিল, উনার চোখেও পানি ছলছল করছে। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আদ্র ভাইয়াকে জড়িয়ে ধরে বললাম, সরি ভাইয়া, আসলে আমি বিয়ের ব্যাপারে মন থেকে না করিনি। আপনি সব জেনেও আমাকে বলেছিলেন অন্য কাউকে বিয়ে করে নিতে। আবার অথই বলল আমাকে না জানানো নাকি আপনাদের প্ল্যান ছিল, তাই আর কি, আম সো সরি। আদ্র ভাইয়া আমাকে বুক থেকে সরিয়ে হাঁ করে তাকিয়ে রইল আমার দিকে, তারপর ধমক দিয়ে বলল, এই মেয়ে ভাইয়া বলতে মানা করেছি না তোমাকে? আর এমন একটা বিষয় নিয়ে কেউ মজা করে? আমার মনে কেমন অস্থিরতা কাজ করছিল, সে বিষয়ে কোনো ধারণা আছে তোমার? বললাম তো সরি। আপনি আগে থেকে বললে তো আমি এসব কিছুই করতাম না, একেবারে বিয়ের সাজে গিয়ে বসে পড়তাম হুম। আদ্র ভাইয়া আমার হাত ধরে একেবারে উনার সাথে মিশিয়ে নিলেন। আমাকে চোখের দিকে তাকিয়ে বলল, আমি তো তোমাকে চমকে দিতে চেয়েছিলাম, কিন্তু তার থেকেও বেশি চমকে দিয়েছ তুমি আমাকে। শুধু আমাকে বললে ভুল হবে, সবাইকে চমকে দিয়েছ। এর জন্য তো তোমাকে শাস্তি পেতেই হবে। শাস্তি? আমি কোনো দোষ করিনি যে শাস্তি পাব। আর যদি শাস্তি পেতেই হয় তাহলে আপনাকেও শাস্তি পেতে হবে। আপনার জন্যই তো আমি সবার কাছে খারাপ হলাম। তুমি কারো কাছে খারাপ হওনি আরু। তুমি আমাকে বিয়ে করবে না বলাতে সবাই কিছুটা ঘাবড়ে গেছে। আর শাস্তি আমাকে পেতে হবে বললে ওকে ডান, আমার কোনো প্রবলেম নেই। বলো কি শাস্তি দেবে? একটু ভেবে বলো, কেমন তোমার বোকামো আইডিয়াগুলো অ্যাপ্লাই করো না আবার। ছাড়ুন তো, কারো কোনো শাস্তির দরকার নেই।
আপনি রুম থেকে বের হন, এখন সবাই না জানি কি না কি ভাবছে। কেউ কিচ্ছু ভাবছে না, ওকে? একদম কথা ঘুরাবে না, তোমাকে শাস্তি পেতেই হবে। এখনই আমাকে কিস করবে তুমি, এটাই তোমার শাস্তি। কি? জি ম্যাম, কিস করো জলদি। আমি পারবো না। আমি অন্যদিকে ঘুরতে নিলে আদ্র ভাইয়া আমার হাত টেনে খুব কাছে নিয়ে নিল, তারপর মৃদু স্বরে বলল, তুমি পারবে না তো ওকে? আমিই করছি। আমি উনার দিকে তাকাতেই আচমকা আমার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। আদ্রর কাণ্ড দেখে আমি হতভাগ। আমি ভাবতেই ও পারিনি উনি আমাকে বলতে না বলতেই কিস করে বসবে, তাও আবার ঠোঁটে। 2 মিনিট পর উনি আমাকে ছেড়ে দিয়ে চোখ টিপ মেরে বলল, আরু সোনা, শাস্তিটা কেমন ছিল? রাগী চোখে উনার দিকে তাকিয়ে বললাম, আপনি খুব 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 খারাপ অসভ্য লোক। শুধু শুধু তো হনুমান বলি না, হনুমানের মতোই হামলা করলেন। এভাবে আমাকে ধেত, আপনার সাথে আর কথাই বলবো না। হু। আদ্র ভাইয়া বাঁকা হেসে বলল, ছি আরু, হনুমান বলছো কেন, তাও আবার হবু বরকে? খারাপ অসভ্য বলেও ঠিক করনি, আমি যা করেছি আমার হবু বউয়ের সাথেই তো করেছি, তাই না? আর কি বললে কথা বলবে না, তাই তো? ঠিক আছে, কথা না বললে একটু আগে যা ঘটল সেটা আবারও ঘটবে। বুঝেছ সোনা? আচ্ছা শোনো, আমি নিচে যাচ্ছি, তুমি ফ্রেশ হয়ে নিচে এসো। সবাই হয়তো টেনশন করতে করতে বোর হয়ে যাচ্ছে। আমি যাই, সবার টেনশন দূর করি আগে। আমি কিছু না বলে মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে ঘুরে দাঁড়ালাম। আদ্র ভাইয়া আমার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল, আরু সোনা, তোমার ঠোঁটের টেস্টটা কিন্তু অসাধারণ। আমার তো আবারও ইচ্ছে করছে তোমার ঠো। আমি উনার দিকে চোখ রাঙিয়ে তাকাতে চুপ হয়ে গেল। তারপর মিষ্টি হেসে বলল, ভালোবাসি আরু সোনা। চলবে।